হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। এই নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এই নোটসটা এমএ এবং গ্র্যাজুয়েশন পর্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় মেঘনাদ বধ কাব্যে চতুর্থ সর্গের উপযোগিতা বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গের প্রাসঙ্গিকতা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। মধুসূদন দত্ত নিজেও চতুর্থ সর্গের সার্থকতার ব্যাপারে দ্বিধান্বিত ছিলেন। অন্যতম সমালোচক মোহিতলাল এই চতুর্থ সর্গ অশোকবন নিয়ে বলেছেন, মেঘনাদ বধ কাব্যের মূল কাহিনীর সঙ্গে আপাত দৃষ্টিতে চতুর্থ সর্গের কোনো সম্পর্ক নেই। এই যেন মহাকাব্যের মধ্যে একখণ্ড গীতি কবিতা বা বিশুদ্ধ সমুদ্রের মধ্যস্থলে একটি শুদ্ধ শ্যামল প্রবালদ্বীপ। এই সর্গটির কাব্য সৌন্দর্য, রসবৈচিত্র্য ও বিষয়বস্তু অবশ্যই সমগ্র মেঘনাদ বধ কাব্যের অভিনবত্বের কথা প্রকাশ করে। অশোক বন নামক মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গটি সম্পর্কে সমালোচকদের মনে নানা সংশয় জাগলেও আমরা মনে করি এই সর্গটির যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। কারো কারো মতে এই কাব্যে চতুর্থ সর্গটি মূল কাহিনী থেকে বিচ্ছিন্ন। তবে সমালোচকদের এই অভিযোগ স্বীকার্য নয়। কাব্যখানির গঠন পরিকল্পনা, রসবিস্তার ও তাৎপর্য নির্দেশের দিক থেকে বিচার করলে চতুর্থ সর্গটির উপযোগিতা স্বীকার করতেই হয়। আপাত দৃষ্টিতে সীতা ও শর্মার কথোপকথন যে ইন্দ্রজিৎ বধের সঙ্গে সম্পর্করহিত, মধুসূদন তা উপলব্ধি করেও সচেতনভাবে চতুর্থ সর্গটিকে যথেষ্ট মাত্রা দিয়েছেন। নিম্নে চতুর্থ সর্গের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা পয়েন্ট আকারে আলোচনা করা হলো। দেখো, প্রথম পয়েন্ট, রাবণের পরাজয় ও মৃত্যু। প্রথমত দেখো, রাবণের পরাজয় ও মৃত্যু। মেঘনাদ বধ কাব্য গড়ে উঠেছে রাম রাবণের যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে। এই যুদ্ধে যে রাবণের পরাজয় ও মৃত্যু ঘটবে তা এই সর্গের শেষ দিকে দৈববাণী মারফত জানানো হয়েছে। এটাই চতুর্থ সর্গের মূল বিষয়বস্তু। দ্বিতীয়ত, সীতার কাহিনী। অশোকবনে সীতা রাবণের চেড়িদের দ্বারা বন্দী হয়েছিলেন। পরের দিন প্রাতে মেঘনাদ যুদ্ধে যাবেন, তাই নগরী আনন্দ উৎসবে মত্ত। চেড়িরাও সেই উৎসবে মত্ত। এমন সময় বিভীষণ পত্নী শর্মা সীতার কাছে এসেছেন এবং সেখানেই সীতা শর্মাকে নিজের কাহিনী জানিয়েছেন। রামচন্দ্রের সঙ্গে বিবাহ থেকে শুরু করে বনবাসের কথা এবং রাবণ তাকে কৌশলে কীভাবে অপহরণ করেছেন সে কথাও মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গে এই সীতার কথাই বলা হয়েছে। তৃতীয়ত দেখো, রামচন্দ্রের কথা। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে দেখানো হয়েছে বীরবাহুর মৃত্যুর ঘটনা এবং রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে সেনাপতি পদে মেঘনাদের অভিষেকের ঘটনা। এই সর্গে রাবণ পত্নী চিত্রাঙ্গদাকে দেখানো হয়েছে। দ্বিতীয় সর্গে রয়েছে লক্ষণ কর্তৃক মেঘনাদ বধের জন্য দৈব অস্ত্রলাভ। তৃতীয় সর্গে রয়েছে পতির সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে প্রমীলার যুদ্ধসজ্জা এবং বিশাল নারীবাহিনী নিয়ে লঙ্কায় প্রবেশ প্রভৃতি ঘটনা। কিন্তু উক্ত তিনটি সর্গে রামচন্দ্রের কথা বলা হয়নি, তাই রামচন্দ্র ও সীতার কথা বলার জন্য চতুর্থ সর্গের প্রয়োজনীয়তা অবশ্য স্বীকার্য। এছাড়াও মধুকবি তার পয়েটিক এনার্জি সাহায্যে গীতিরসের যে নির্ঝর ধারা এই কাব্যটিতে বাহিত করেছেন তা চতুর্থ সর্গ থেকে উচ্চারিত। সীতা শর্মার সংলাপের মধ্য দিয়ে গীতি কবিতার সুরমূর্ছনা সৃষ্টি করেছেন মধুসূদন। যে মুহূর্তে সীতা বিভীষণ পত্নী শর্মার কাছে তার পঞ্চবটী বনবাসের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, সেই মুহূর্তে গীতিরস যেন আপ্লুত হয়েছে। দেখো লাস্ট প্যারা, সর্বোপরি। এখানে দেখো সর্বোপরি স্পেলিং একটু মিস্টেক আছে, এটা তোমরা ঠিক করে নিও। সর্বোপরি মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গটি অমিত্রাক্ষর ছন্দের নিপুণ প্রয়োগে, প্রকৃতি ধর্মের চিত্রধর্মিতায়, নাটকীয় সংলাপের বৈশিষ্ট্যে শিল্পমণ্ডিত হয়েছে। বস্তুত কাব্যের দেহ সৌন্দর্য ও প্রাণধর্ম রক্ষার জন্য এই সর্গের বিশেষ প্রয়োজনীয়তা আছে। এই নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা।
আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, পাশে থেকো। ধন্যবাদ।